বর্তমানে মধ্যবয়স্ক ও বৃদ্ধ জনগোষ্ঠীর অধিকাংশই হাড়, জোড়া, বাত ব্যথার পাশাপাশি ইউরিক অ্যাসিড বৃদ্ধিজনিত জটিলতায় ভুগছেন। কোমর, হাঁটু, পায়ের পাশাপাশি কিডনিও হচ্ছে ক্ষতিগ্রস্ত। পুরো বিশ্বে শতকরা 5 জনে একজন হাইপারইউরেসেমিয়া বা ইউরিক অ্যাসিড বৃদ্ধিজনিত জটিলতায় যেমন ভুগছেন, ঠিক তেমনি 53 কোটিরও বেশি মানুষ ভুগছেন আর্থ্রাইটিসে। অথচ সামান্য খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার মানে পরিবর্তনের মাধ্যমে আমরা এর আমূল পরিবর্তন আনতে পারি। প্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের খাদ্য ও পুষ্টি বিষয়ক নিয়মিত আয়োজন পুষ্টি কথায় আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। আমি ডক্টর বুশরা। আজ আমাদের বিষয় হাড় ক্ষয় ও ইউরিক অ্যাসিড বৃদ্ধিজনিত জটিলতায় খাদ্য ও পুষ্টি। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট পুষ্টিবিদ মোহাম্মদ ইকবাল হোসেন, সিনিয়র পুষ্টি কর্মকর্তা, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, ইউরিক অ্যাসিড আসলে কি এবং কারা এটি বেড়ে যাওয়ার জনিত জটিলতার ঝুঁকিতে রয়েছেন? ইউরিক অ্যাসিড আসলে একটা মেটাবলিক বাই প্রোডাক্ট। আমরা যখন প্রোটিন জাতীয় খাবারগুলোর মধ্যে পিউরিন নামে একটা উপাদান বেশি থাকে, এই পিউরিনটা বিভিন্ন রকম মেটাবোলাইজড হয়ে ইউরিক অ্যাসিড তৈরি হয়। ইউরিক অ্যাসিড আমাদের একটা, আপনি শুরুতে যেটা বললেন, বয়স্ক জনগোষ্ঠী, এদের মধ্যে বেড়ে যাওয়ার হারটা একটু বেশি, প্লাস আরও কিছু ঝুঁকিতে থাকে এরকম কিছু ক্যাটাগরি আছে, যেমন যাদের ওজন বেশি তারা ইউরিক অ্যাসিড জনিত ঝুঁকিতে থাকতে পারে, যাদের হাইপোথাইরয়েডিজম আছে তারা ইউরিক অ্যাসিড জনিত ঝুঁকিতে থাকতে পারে। এছাড়া যাদের খারাপ লাইফস্টাইল, হয়তো সঠিক সময়ে খাবার খায় না বা সঠিক খাবারগুলো খায় না, রাতে ঠিকঠাক ঘুমায় না, শারীরিক পরিশ্রম কম, এই ধরনের লোকদের ইউরিক অ্যাসিড বাড়ার ঝুঁকি বা এর ঝুঁকিতে আছে। আর একটা ব্যাপার আমরা সবসময় বলে থাকি, যদি জেনেটিক্যালি কোনো হিস্ট্রি থাকে, মানে পরিবারের রক্তের সম্পর্কের কারো যদি ইউরিক অ্যাসিড থাকে, তাহলে ওই ব্যক্তি বা ওনার পরিবারের অন্যান্যরা ইউরিক অ্যাসিডের ঝুঁকিতে থাকতে পারে। মানব দেহে কেন বাড়ছে ইউরিক অ্যাসিড? আমরা যখন স্পেশালি রেড মিটের কথা যদি বলি, আমরা যদি চাহিদার চেয়ে রেড মিট বেশি খাই, রেড মিটের একটা অন্যতম উপাদান হচ্ছে পিউরিন। এই পিউরিনটা মেটাবোলাইজড হয়ে ইউরিক অ্যাসিড তৈরি হয়। পিউরিনটা প্রথমে হাইপোজেনথিন তৈরি হয়, হাইপোজেনথিন থেকে জেনথিন তৈরি হয়, জেনথিন থেকে ইউরিক অ্যাসিড তৈরি হয়। আর এই টোটাল প্রসেসটা সম্পন্ন করে জেনথিন অক্সাইডেজ নামে একটা এনজাইম। এই এনজাইমের উপস্থিতিতে পিউরিনটা ইউরিক অ্যাসিডে পরিণত হয়। তো মানুষ যখন চাহিদার অতিরিক্ত, মানে আমি তো একজন মানুষ, আমার ওজনের এগেনস্টে আমার শরীরে একটা প্রোটিন জাতীয় খাবার প্রয়োজন আছে, এটা পার কেজি বডি ওয়েটের জন্য 1.3456 গ্রাম হতে পারে। এটা বিভিন্ন ক্যাটাগরির উপর ডিপেন্ড করে। আমি যদি আমার চাহিদার চেয়ে বেশি প্রোটিন জাতীয় খাবার খাই, স্পেশালি রেড মিট, সেক্ষেত্রে দেখা যায় এখানে পিউরিনের পরিমাণটা বেশি থাকার কারণে বেশি বেশি ইউরিক অ্যাসিড তৈরি হচ্ছে। ইউরিক অ্যাসিড আমাদের শরীরে তৈরি হয়, এটা খুব নর্মাল একটা বিষয়, কিন্তু এটা শরীর থেকে বের হয়ে যাওয়ার একটা ব্যবস্থা রাখতে হবে, বা শরীর ব্যবস্থা রাখে। সেই ব্যবস্থাটা হচ্ছে কিডনির মাধ্যমে। শরীর কিডনির মাধ্যমে, ইউরিনেশনের মাধ্যমে, কিডনিকে কাজে লাগিয়ে ইউরিনেশনের মাধ্যমে ইউরিক অ্যাসিডটা আমাদের শরীর থেকে বের করে দেয়। যদি অতিরিক্ত পরিমাণে ইউরিক অ্যাসিড প্রোডাকশন হয়, তখন দেখা যায় কিডনি ওই পুরো ইউরিক অ্যাসিডটা আমাদের বডি থেকে রিলিজ করতে পারছে না। না পারার কারণে কিছু ইউরিক অ্যাসিড আমাদের রক্তে থেকে যাচ্ছে। আমরা যখন কিছু পরীক্ষা করছি তখন দেখছি যে রক্তে, মানে নর্মাল ভ্যালুর চেয়ে ইউরিক অ্যাসিড বেশি থাকছে। ঠিক এই কারণে ইউরিক অ্যাসিডটা কিন্তু আসলে আমাদের শরীরে বাড়ে। এটি বাড়লে আসলে কি কি সমস্যা দেখা দিতে পারে? এটি বাড়লে আসলে খুব বেশি সমস্যা দেখা দেয় না এমনটা বলাটা ভুল হবে, আবার যে খুব কম সমস্যা দেখা দেয় এমনটাও না। এটা প্রায় 95% মানুষের ক্ষেত্রে বিশেষ কোনো সমস্যা তৈরি করে না, মাত্র 5%-এর ক্ষেত্রে কিছু জটিলতা তৈরি করতে পারে। তাই ইউরিক অ্যাসিডের প্রথম যে জটিলতা, সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড, আমরা যখন সারাদিনের মুভমেন্টের মধ্যে থাকি, আমাদের ব্লাড সার্কুলেশনটা একটু বেশি থাকে। বেশি থাকার কারণে ইউরিক অ্যাসিডগুলো আমাদের শরীরে কোথাও স্থায়ী হতে পারে না। কিন্তু আমরা যখন ঘুমের মধ্যে থাকি, তখন আমাদের যেহেতু ব্লাড সার্কুলেশনটা তখন একটু স্লো থাকে, আবার আমাদের প্রত্যেকটা অর্গান মোটামুটি রেস্টে থাকে, তখন ইউরিক অ্যাসিডগুলোর রক্তের গতি থাকার, এই যে গতি কম থাকার এই সুবিধাকে কাজে লাগিয়ে এগুলো ক্রিস্টাল তৈরি করে। এগুলো আমাদের মেইন প্রবলেম যেটা করে, হাড়ের জয়েন্টে গিয়ে জমা হয়। স্পেশালি এটা পায়ের হাড়ের, মানে পায়ের হাড়ের প্রত্যেকটা জয়েন্টে জমা হতে পারে। আরও স্পেসিফিক করে যদি বলি, পায়ের আঙ্গুলের জয়েন্টে একটু জমা হতে পারে। সারা রাত ঘুম থেকে ওঠার পরে আপনি যখন প্রথম ফ্লোরে পা দিবেন, তখন মনে হবে আপনার প্রত্যেকটা পায়ের নিচে যেন কাঁটা ফুটছে বা হাড়গুলো ভেঙে যাচ্ছে, এরকম একটা অনুভূতি হয়। এটা হয় শুধু ওই ক্রিস্টালগুলো তৈরি হওয়ার কারণে। এটা যে শুধু পায়ে হয় ব্যাপারটা এমন না, সাইনোভিয়াল অস্থিসন্ধি সব, প্রায় সব ধরনের অস্থিসন্ধিতেই ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল জমতে পারে, তবে সবচেয়ে বেশি হয় পায়ে। এটা যখন অতিরিক্ত হয়ে যায়, তখন আমাদের পায়ের যে বুড়ো আঙ্গুল, আমরা বড় আঙ্গুল যেটা বলি, এটার এই অংশটা ফুলে যায়, লাল হয়ে যায়। এটা হঠাৎ করে হয় কিন্তু।
এটা হঠাৎ করে হয়, দেখা গেল একদিনে এক রাতের মধ্যে এটা ফুলে লাল হয়ে গেছে, আপনি তখন কিন্তু আর মুভমেন্ট করতে পারছেন না। অনেকে এটা বুঝতে পারে না, যাদের ইউরিক অ্যাসিড সম্পর্কে ধারণা আছে তারা হয়তো বুঝতে পারছে ইউরিক অ্যাসিডের কারণে এটা হচ্ছে, কিন্তু বেশিরভাগ এটা বুঝতে পারে না কেন হলো। তারা কারণ খুঁজতে থাকে যে আমি কি কোথাও ব্যথা পেয়েছিলাম বা আমার কি অন্য কোনো প্রবলেম হয়েছিল যে এটা ব্যথাটা কেন হলো। এভাবে সময় ক্ষেপণ করতে করতে দেখা যায় এটা গাউটে পরিণত হয়ে যায়। জি জি। যখন ইউরিক অ্যাসিড বেশি থাকে এটা কিছু ডিসিপ্লিন মেনটেন করলে কমিয়ে আনা সম্ভব হয়, কিন্তু যখন গাউট হয়ে যায় তখন এখান থেকে আসলে বের হওয়া আসাটা একটু টাফ। হ্যাঁ, তো দেখা যায় এই জটিলতা দেখা যায়। আরেকটা জটিলতা যেটা ওই যে বললাম ক্রিস্টাল তৈরি করে, ওই যখন আমরা ওই ইউরিক অ্যাসিড অনেক সময় কি করে আমাদের কিডনির মধ্যে কিছু ক্রিস্টাল তৈরি করে, যে পরবর্তীতে কিডনি স্টোন হিসাবে ধরা পড়ে। সেক্ষেত্রে কিন্তু এটা কিডনির বেশ নেফ্রনগুলোকে ক্ষতিগ্রস্ত করে, তখন কিডনি ফাংশন কমতে থাকে। অর্থাৎ আমরা যেটা খুব সহজে যদি বলি যে এটা কিন্তু কিডনি ডিজিজের সাথেও রিলেটেড। হ্যাঁ, এছাড়াও দেখা যায় মানুষকে কষ্ট দেয়, মানে একটা ইনফ্লামেটরি একটা ভাব থাকে, এটা কিন্তু একটা ইনফ্লামেটরি ডিজিজ। মানে শুধু ব্যথা না, ব্যথার পাশাপাশি একটা ইনফ্লামেশন থাকে শরীরের ভিতরে। হ্যাঁ, তাহলে এই ধরনের জটিলতাগুলোই মূলত দেখা দেয়। কোন খাবারগুলো খেলে আসলে ইউরিক অ্যাসিড বাড়তে পারে? শুরুতে বলছিলাম ইউরিক অ্যাসিড বাড়ার একটা অন্যতম খাবার হচ্ছে রেড মিট। এছাড়াও কিন্তু প্রায় সব ধরনের অর্গান মিট আমরা যেগুলো বলি, যেমন একটা যদি আমরা গরুর ক্ষেত্রে বলি, গরুর মাংসের বাইরে আমরা গরুর পায়া, ভুঁড়ি, মগজ, বা মুরগির ক্ষেত্রে পায়া, মাথা, মগজ, মাছের ক্ষেত্রে আমরা যদি মাছের মাথা, মাছের ডিম, এগুলো কিন্তু অর্গান মিটের মধ্যে পড়ে। তাহলে এই খাবারগুলো খেলে সবচেয়ে বেশি ইউরিক অ্যাসিড বাড়ে। আর নর্মালি দেখা যায় মাছের ডিম থেকে কিন্তু আসলে অন্যান্য যে কোনো খাবার চেয়ে একটু বেশি বাড়ে। এছাড়াও কিছু শাকসবজি আছে যেগুলো থেকে ইউরিক অ্যাসিড বাড়ে, যেগুলো মোটামুটি পিউরিন সমৃদ্ধ। তার মধ্যে আপনার পুঁই শাক আছে, পালং শাক আছে, পাট শাক আছে, ব্রোকলি আছে, ফুলকপি আছে, হ্যাঁ, শালগম আছে, এই ধরনের ঢ্যাঁড়স আছে। এই ধরনের খাবারগুলো থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে ইউরিক অ্যাসিড বাড়ে। প্লান্ট সোর্স থেকে ইউরিক অ্যাসিড বাড়ার হারটা খুবই নগণ্য, যেটা অ্যাভয়েড করা যেতে পারে। সবচেয়ে বেশি বাড়ে হচ্ছে অ্যানিমেল সোর্স থেকে, মানে যে রেড মিট, মাংস বা সামুদ্রিক মাছ ইউরিক অ্যাসিড বাড়ার একটা অন্যতম কারণ। এগুলো অনেকগুলো কারণ একত্রিত হয়ে আসলে ইউরিক অ্যাসিডটা বাড়ে। আসলে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে আমাদের কি কি খাবার খাওয়া উচিত তাহলে? যে কয়েকটা খাবার আমাদের জন্য নিষিদ্ধ সেগুলো বাদে বাকি সবগুলোই খাওয়া যায়। যেমন আমি বললাম যে রেড মিট, সব ধরনের রেড মিট বন্ধ করতে হবে, তবে চামড়া ছাড়া মুরগি খাওয়া যায়। প্রোটিনের সোর্স হিসেবে চামড়া ছাড়া মুরগি রাখতে পারে। সামুদ্রিক মাছে প্রচুর ইউরিক অ্যাসিড বাড়ে, তো সামুদ্রিক মাছটা অ্যাভয়েড করে আমরা পুকুরের মাছ বা নদীর মাছ খেতে পারি, এগুলো তো পর্যাপ্ত পরিমাণ খেতে পারি। প্রোটিনের আরেকটা সোর্স হিসেবে আমরা ডিম নিতে পারি। ডিমে কিন্তু আসলে ইউরিক অ্যাসিড একেবারে বাড়ে না বললেই চলে। আমরা দুধ রাখতে পারি প্রোটিনের সোর্স হিসাবে। এই খাবারগুলোতে ইউরিক অ্যাসিড বাড়ে না, তাহলে সেক্ষেত্রে আমরা বাদ রাখতে পারি এদিকে রেড মিট, মানে মুরগি ছাড়া প্রায় সব ধরনের মাংসই বন্ধ করতে হবে। আর সামুদ্রিক মাছ, ছোট মাছ বলতে কি শুধু ছোট মাছ না, কাঁটা সহ চিবিয়ে খাওয়া যায় এমন কোনো কিছু খাওয়া যাবে না। আমরা যদি বড় মাছ খাই, বড় মাছের কাঁটাটা বাদ দিয়ে খেতে হবে। অনেকের অভ্যাস আছে যে মাছ খাওয়ার পরে কাঁটাটা খাচ্ছে, মানে চিবিয়ে খাচ্ছে। অনেকের অভ্যাস আছে হয়তো মুরগির মাংস খাচ্ছে, হাড্ডি খাওয়ার অভ্যাসগুলো একটু বাদ দিতে হবে। আর এছাড়া সবজির ব্যাপার যেটা বললাম, সব ধরনের ডাল একটু বাদ রাখতে হবে। স্পেশালি মুগ ডালটা খুব বেশি ইউরিক অ্যাসিড বাড়ায় না, এখানে পিউরিনের পরিমাণটা কিছুটা কম থাকে। আর শাকসবজির মধ্যে যেটা বললাম, পুঁই শাক, পালং শাক, পাট শাক, বা কি বলে ব্রোকলি, ফুলকপি, পাতাকপি, শালগম, ঢ্যাঁড়স, এই 7টা কি 8টা সবজি মূলত আমরা একটু বাদ রাখলেই ইউরিক অ্যাসিডটাকে আমরা মূলত নিয়ন্ত্রণে রাখতে পারি বা বাড়াটাকে রোধ করতে পারি। মিষ্টি জাতীয় কোনো খাবার বা কার্বোহাইড্রেট কি এটি বাড়াতে সাহায্য করে? জি, আমরা সবসময় যখন ইউরিক অ্যাসিড বাড়ে শুধু এই কারণগুলোই খুঁজি যে প্রোটিন বেশি খাচ্ছি, এটাই বেশি খাচ্ছি। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যখন সিম্পল সুগার বেশি খাই বা চিনি জাতীয় মিষ্টি জাতীয় খাবার বেশি খাই, তখন কিন্তু এখান থেকে ইউরিক অ্যাসিড বাড়ে। আমি বলছি এটা একটা মেটাবলিক বাই প্রোডাক্ট। এটা একটা মেটাবলিক বাই প্রোডাক্ট। আমরা যখন বেশি পরিমাণে সুগার ইনটেক করি তখন এটা আমাদের লিভারের উপর একটা এক্সট্রা চাপ তৈরি করে। গ্লাইসেমিক লোড বা গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি যেসব কার্বোহাইড্রেটগুলো, এগুলো যখন আমরা বেশি পরিমাণ, বেশি বলতে আমার শারীরিক পরিশ্রমের চেয়ে বেশি। কার্বোহাইড্রেট হচ্ছে আমার জ্বালানি, মানে আমি কি পরিমাণ পরিশ্রম করছি সেই অনুযায়ী আমার কার্বোহাইড্রেট নিতে হবে। ঠিক একটা গাড়ি কি পরিমাণ চলবে সেই হিসাবে তার জ্বালানি নিতে হবে। তা আমি যদি আমার শারীরিক পরিশ্রমের চেয়ে কার্বোহাইড্রেট বা সিম্পল সুগারগুলোকে বেশি নিই, তখন দেখা যায় এটা লিভার উপরে একটা এক্সট্রা চাপ তৈরি করে। তো লিভার তখন কি করে, এই চাপটাকে সামাল দেওয়ার জন্য এখান থেকে কিছু বাই প্রোডাক্ট হিসাবে ইউরিক অ্যাসিড তৈরি করে। তো এখান থেকে কিন্তু ইউরিক অ্যাসিডটা বাড়তে পারে। এটার একটা অন্যতম কারণ হচ্ছে এই যখন আমরা সিম্পল সুগার বেশি খাই তখন কিন্তু আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়, বা কারো যদি আগে থেকে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে তারও কিন্তু এই সুগার বা মিষ্টি জাতীয় খাবার থেকে ইউরিক অ্যাসিড বাড়ার প্রবণতাটা বেশি থাকবে। এরপর আমরা চলে যাব আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, অস্টিওআর্থ্রাইটিস আসলে কি এবং কারা এর ঝুঁকিতে রয়েছেন, কাদের বেশি দেখা যাচ্ছে? মানে এটা হাড় ক্ষয়ের রোগ। আমাদের হাড়ের প্রত্যেকটা হাড়ের প্রান্তে
কার্টিলেজ নামক একটা তরুণাস্থি বা একটা নরম অংশ থাকে, যেটা আমাদের দুইটা হাড়কে সংঘর্ষ হতে বাধা দেয়। যেমন এই যে আমি আঙ্গুলটা নড়াচ্ছি, এটা কিন্তু হাড়ে হাড়ে সংঘর্ষ হচ্ছে না, প্রত্যেকটা জয়েন্টের মাঝে এরকম একটা কার্টিলেজ থাকে বা তরুণাস্থি থাকে। হ্যাঁ, তো এটা যদি কোনো কারণে ক্ষয় হয়ে যায়, তখন এই হাড়ে হাড়ে সংঘর্ষ হয়, তখন আমাদের প্রচন্ড পেইন অনুভূত হয়। তখন দেখা যায় যে অংশে এই পেইনটা হচ্ছে সেটা শক্ত হয়ে যাচ্ছে, নাড়াচাড়ার অনুপযোগী হয়ে যাচ্ছে, এরকম অনেকগুলো সিমটম থাকতে পারে। এটাকেই মূলত অস্টিও আর্থ্রাইটিস বলা হয়। আর এটা বেশিরভাগই দেখা দেয় মধ্য বয়সের পরে, অর্থাৎ 45 বা 45 প্লাসের পরে থেকে এই রোগগুলো একটু বেশি দেখা দেয়। আরও যদি স্পেসিফিক করে বলি, ছেলেদের চেয়ে কিন্তু মেয়েদের এই রোগের প্রবণতা একটু বেশি থাকে। মেয়েদের স্পেশালি মনোপোজের পরে অর্থিওআইট্রিসিসের ঝুঁকিটা একটু বাড়ে, কারণ এখানে কিছু হরমোনাল ইমব্যালেন্স থাকে, কিছু হরমোন আছে যেগুলো এই কার্টিলেজকে কিন্তু ক্ষয় করতে বা নষ্ট করতে বেশ ভালো ভূমিকা রাখে। হাড়ের জোড়ায় জোড়ায় ব্যথা ছাড়া আর কি কিছু হতে পারে? আসলে এটা জোড়ায় জোড়ায় ব্যথা থাকে না, এটা শুধু যেখানে এই প্রবলেমটা হয় হাড় ক্ষয়টা সেখানে। এটা নর্মালি কয়েক ধরনের হাড়ে একটু বেশি হয়, যেমন হাঁটুতে বেশি হয়, কোমরে বেশি হয়, হিপ জয়েন্টে বেশি হয়, আর মেরুদণ্ডে। এই 4টা অংশে অস্টিও আর্থ্রাইটিসের ঝুঁকি একটু বেশি থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় যারা বয়স্ক মানুষ, ওনারা তো আসলে যে খাবারগুলো বয়স 45-এর পরে আমাদের পরিপাকতন্ত্র এমনি কিছুটা দুর্বল হয়, ওনারা হয়তো খাবারগুলো সঠিকভাবে নিচ্ছেন, কিন্তু শরীর এই খাবারগুলোকে কাজে লাগাতে পারছে না। কাজে লাগাতে না পারার কারণে কিছু নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হচ্ছে, তখন আমাদের কার্টিলেজগুলো ধীরে ধীরে ক্ষয় হচ্ছে, হওয়ার ফলে দেখা যায় যে এটা আমাদের হয়ে আসছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আমি একই পার্টের যদি বেশি ব্যবহার করি, মনে করেন আমি প্রত্যেকদিন পায়ের ব্যবহারটা বেশি করি, আমি প্রত্যেকদিন 10তলা বিল্ডিং এ হেঁটে উঠি, তাহলে পায়ের উপর চাপটা আলটিমেটলি বেশি পড়ে। আমি হয়তো অনেক একটা বোঝা মাথায়, প্রত্যেকদিন বোঝা মাথায় নিই, সেক্ষেত্রে মেরুদণ্ডের উপরে, পায়ের উপরে, দুইটার উপরে চাপটা বেশি পড়ে। তো দীর্ঘদিন যদি এই অভ্যাসগুলো থাকে, তো একটা সময় দেখা যায় আমাদের তরুণাস্থি বা কার্টিলেজগুলো ধীরে ধীরে ক্ষয় হতে থাকে, হলে তখন অস্টিও আর্থ্রাইটিসটা দেখা দেয়। অনেক সময় দেখা যায় অনেকে লম্বা সময় সেলাই মেশিন চালাচ্ছেন, হ্যাঁ, তাদের পায়ে হতে পারে। বয়স এবং স্থূলতা কি এখানে কোনো ভূমিকা রাখে? জি, দুইটাই অস্টিও আর্থ্রাইটিসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এক হচ্ছে বয়সজনিত একটা ব্যাপার, তো প্যারামিটার বললাম যে বয়স যখন 45 প্লাস হয় তখন আমাদের অস্টিও আর্থ্রাইটিসের ঝুঁকি বাড়ে। আমি একটা কথা বলেছিলাম যে আসলে ফিমেলদের সংখ্যাটা একটু বেশি, আরেকটু কারণ আমি বলি। এটা আমরা যদি একটু পিছনে যাই ব্যাপারটা, একজন মেয়ে যখন মা হয় তখন তার শরীরে কিন্তু বিভিন্ন ধরনের নিউট্রিশনালের রিকোয়ারমেন্ট অনেক বেশি বেড়ে যায়। কিন্তু আমাদের দেশের মায়েরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় প্রেগনেন্সিকালীন সময় শুধু কার্বোহাইড্রেটের উপর জোরটা বেশি দেয়, মানে ভাত বেশি খেতে চায়, কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো বেশি খেতে চায়। কিন্তু এই যে হাড়ের যত্নে যে খাবারগুলো দরকার, স্পেশালি ভিটামিন ডি আর ক্যালসিয়াম, আমরা যদিও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার কিছুটা খাই, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খুব কম খাই, বা খাবারে খুব কম ভিটামিন ডি থাকে। আমাদের শরীরে যে পরিমাণ ভিটামিন ডি দরকার তার 75% সূর্যের আলোকে কাজে লাগিয়ে তৈরি করতে হয়। কিন্তু আমাদের দেশের মেয়েরা বা মায়েরা বা বাচ্চারা কিন্তু এখন রোদে যেতে চায় না, গেলেও প্রোটেকশন নিয়ে যায়, কেউ ছাতা ইউজ করে, কেউ সানস্ক্রিন ইউজ করে। তো তখন দেখা যায় এই আগে থেকে কিন্তু একটা ডেফিসিয়েন্সি তৈরি হয়ে আছে। আমাদের বয়স যখন কম থাকে, আমাদের শরীরের প্রত্যেকটা অর্গানের ক্ষমতা বেশি থাকে, তখন এইটাকে শরীর বুঝতে দেয় না। এবার বয়স যখন 45 প্লাস হয় তখন এই ডেফিসিয়েন্সিগুলো ধরা পড়ে। আবার ওই মা বাচ্চা প্রসব করার পরে, বাচ্চা যখন পুরো 2টা বছর মায়ের বুকের দুধ খাচ্ছে, স্পেশালি 6 মাস এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, বাকি আরো 18 মাস মায়ের বুকের দুধ খাচ্ছে, এটা প্রোটেকশন করতে কিন্তু মায়ের শরীর থেকে প্রচুর ক্যালসিয়াম, ভিটামিন ডি এগুলো বের হয়ে যাচ্ছে, কিন্তু মা এই ডেফিসিয়েন্সিটা পূরণ করেন না। এই জন্য দেখা যায় মেয়েরা বয়স 40 বা 45 এর পরে অস্টিও আর্থ্রাইটিসে বেশি ঝুঁকিতে থাকে। আপনি যে কোনো ফিজিক্যাল মেডিসিন ডাক্তারের কাছে যাবেন, দেখুন বেশিরভাগ পেশেন্টই কিন্তু ফিমেল, মেল পেশেন্ট খুব কম পাওয়া যায় এখানে। হ্যাঁ, আর ওজনজনিত ঝুঁকি যদি আমি বলি, আসলে ওই যে বললাম আমাদের প্রত্যেকটা হাড়ের জয়েন্টে একটা পাতলা আবরণ থাকে যেটাকে তরুণাস্থি বা কার্টিলেজ বলে। এখন কারো ওজন যদি বেশি হয়, সৃষ্টিকর্তা আমাদের হাইটের সাথে একটা নির্দিষ্ট ওজন ফিক্স করে দিয়েছে। যেমন মনে করেন একজন মানুষের হাইট, একজন ফিমেলের হাইট যদি 5 ফিট 4 ইঞ্চি হয়, তার ক্যারি করার মতো সর্বোচ্চ ওজন থাকবে 64 কেজি বা 65 কেজি। অর্থাৎ ওই হাইটে সে 64 কেজি ওজন ইজিলি ক্যারি করবে, এতে তার বডিতে কোনো প্রবলেম হবে না। কিন্তু এখন সে যদি 90 কেজি ওজন ক্যারি করে, তাহলে এই যে 90 কেজি তার প্রত্যেকটা হাড়ের উপরে কিন্তু চাপ দিচ্ছে, দিলে ওই যে হাড়ের মাঝখানে যে কার্টিলেজগুলো ছিল এর উপর এক্সট্রা চাপ পড়বে। এগুলো দিনের পর দিন এই চাপটা যখন থাকবে, তখন এই কার্টিলেজগুলো আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে এবং একসময় ছিদ্র হয়ে যাবে। ছিদ্র হয়ে গেলে হাড়ে হাড়ে তখন ঘর্ষণ হবে, তখনই বলে অস্টিও আর্থ্রাইটিস। তাহলে এই রোগে খাদ্যাভ্যাসটি কেমন হওয়া উচিত? এই রোগের খাদ্যাভ্যাস বলতে, এটা আসলে প্রথমত বলি কখনো ভালো হয় না, অস্টিও আর্থ্রাইটিস কখনো ভালো হয় না, কিন্তু ভালো রাখা যায়। আর ভালো রাখার ক্ষেত্রে আগে আমার দেখতে হবে যে আমার কোন প্যারামিটার থেকে আমি অস্টিও আর্থ্রাইটিসে আক্রান্ত হয়েছি। যেমন কারো যদি ওজনজনিত অস্টিও আর্থ্রাইটিস হয়, তাহলে সে ওজন কমাতে চেষ্টা করবে। আর যদি অন্যান্য বিষয়গুলো, স্পেশালি নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি যেটা, এটা আসলে এটা অনেক আগে থেকে শুরু করা উচিত ছিল।
মানে আপনার একটা বিল্ডিং কতটি স্থায়ী হবে এটা ডিপেন্ড করে আপনি যখন শুরু করেছেন বিল্ডিংটা তার উপর ডিপেন্ড করে, একদম গাঁথুনি থেকে। হ্যাঁ, গাঁথুনি থেকে। তা আপনি যখন আপনার বয়স যখন কম ছিল বা একজন মায়ের বয়স বা একজন মানুষের বয়স যখন কম ছিল তখন থেকে তার উচিত ছিল যে তার হাড়টা মানে হাড়ের যত্নের জন্য খাবার খাওয়া, হাড়টাকে শক্তিশালী করার জন্য। স্পেশালি সবসময় আমরা বলি ক্যালসিয়াম, ভিটামিন ডি, ফসফেট, এই টাইপের খাবারগুলো আমাদের হাড়কে শক্তিশালী করে। তো এখন যেহেতু হয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা এই ধরনের খাবারগুলো খেতে হবে আমাদের, অর্থাৎ খাবারে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার রাখতে হবে। আমরা যেটা বলি ব্যালেন্স ডায়েট, যেখানে একটা আমাদের বডি ওয়েট অনুযায়ী প্রোটিন থাকবে, কার্বোহাইড্রেট থাকবে, ফ্যাট থাকবে, গুড ফ্যাট থাকবে, ভিটামিন মিনারেলস এগুলো থাকবে। এই ভিটামিন মিনারেলসের একটা পার্ট হচ্ছে ক্যালসিয়াম, ভিটামিন ডি এগুলো থাকবে। এগুলো যদি থাকে তাহলে তার যেটুকু ক্ষয় হয়েছে, কার্টিলেজটা যে পরিমাণ ক্ষয় হয়েছে এটা আর বেশি ক্ষয় হবে না, এই পর্যন্ত থেকে যাবে। ক্যালসিয়াম ও ভিটামিন ডি সম্বলিত কিছু খাবারের উদাহরণ আমাদের দর্শকদেরকে যদি একটু বলেন। আর ক্যালসিয়ামের সবচেয়ে ভালো সোর্স হচ্ছে দুধ আর দুধ জাতীয় খাবার। অবশ্যই। সেটা টক দই হতে পারে, দুধ দিয়ে তৈরি হতে যে কোনো খাবার হতে পারে। আর হচ্ছে বাদাম, অনেকের দুধে ল্যাকটোজ ইনটলারেন্স থাকতে পারে, অনেকে দুধ খেয়ে হজম করতে পারে না, এই ধরনের অনেকের প্রবলেম অনেকের থাকে, তো তার জন্য দুধের পরিবর্তে বাদাম খাওয়া যেতে পারে। তবে আমরা এক্ষেত্রে বা আমি স্পেশালি চীনা বাদাম খেতে একটু নিরুৎসাহিত করি, কারণ বেশিরভাগ ক্ষেত্রে মানুষের দেখা যায় চীনা বাদাম খেলে অ্যাসিডিটির সমস্যাটা বাড়ে। আর চীনাবাদামের পরিবর্তে আমরা কাঠবাদাম বা কাজু বাদাম খেতে বলি। এর দুইটা কারণ আছে। একটা হচ্ছে চীনাবাদাম থেকে কাঠবাদাম, কাজু বাদামে ক্যালসিয়ামের পরিমাণ কিছুটা বেশি থাকে, প্লাস হচ্ছে গুড ফ্যাটের পরিমাণ এগুলোতে একটু বেশি থাকে, আর এগুলোতে অ্যাসিডিটির সমস্যা একটু কম থাকে। আচ্ছা, এছাড়া অন্যান্য সব ধরনের খাবারে মোটামুটি পাওয়া যায়, তো এই দুটো সবচেয়ে ভালো সোর্স। আর ভিটামিন ডি এর কথাও যদি বলি, বীজ জাতীয় মূলত যে খাবারগুলো এগুলোতে ভিটামিন ডি পাওয়া যায়, যেমন বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম এগুলো। আচ্ছা, গরু মাংস এগুলোতে পাওয়া যায়, ডিমের কুসুম পাওয়া যায়। এখন ডিমের কুসুমে বা মাংসে ভিটামিন ডি পাওয়া যাবে, কিছু শর্ত থাকে। শর্ত হচ্ছে ওই প্রাণীটা যদি ভিটামিন ডি রিচ হয়। এখন আপনি যদি একটা ফার্মের মুরগিকে বদ্ধ ঘরে কোনো রকম রোদ ছাড়া লালন পালন করে সেখান থেকে ডিম কালেক্ট করেন, সেখান থেকে ভিটামিন ডি এর আশা করা যাবে না। অবশ্যই। আপনি একটা ফার্মে গরু পালন করেছে, গরুটা কখনো রোদের মধ্যে চড়ে মানে ঘাস চড়ে খায় নাই, তার কাছ থেকে আপনি ভিটামিন ডি পাবেন এটা আশা করা যাবে না। ওই ধরনের গরু থেকে আমরা দুধে নর্মালি ভিটামিন ডি থাকে, ওই অল্প পরিমাণে থাকে, তো ওই ধরনের গরু থেকে আমরা যদি দুধ আহরণ করি সেখান থেকে কিন্তু ভিটামিন ডি থাকবে না। আসলে কোনো প্রাণীজ সোর্স থেকে আমরা ভিটামিন ডি পেতে হলে তার আগে এনশিওর করতে হবে যে প্রাণীটা হচ্ছে ভিটামিন ডি রিচ বা ওর শরীরে ভিটামিন ডি আছে। তার শরীরে যদি ভিটামিন ডি না থাকে সেখান থেকে আমরা যে প্রোডাক্টটা নেব সেখানে এটা কখনোই থাকবে না। নর্মালি আমরা সবসময় বলি যে ভিটামিন ডি চাহিদা পূরণ করার জন্য সূর্যের আলোকে একটু গায়ে লাগাতে। এটা আসলে আমাদের দেশে ঋতু অনুযায়ী চেঞ্জ হয়, কোন সময় যাবে। আমি সবসময় বলি শীতের সময় দুপুরের দিকে একটু রোদ লাগাতে, গরমের সময় একটু সকালে বা বিকালের দিকে সহনীয় পর্যায়ে রোদ। মানে এত তীব্র রোদ হবে না যেখানে আপনি অস্বস্তি বোধ করবেন, আপনি লাল হয়ে যাচ্ছেন বা স্কিন বার্ন হওয়ার ঝুঁকি আছে, এই ধরনের রোদে না, সহনীয় পর্যায়ে একটা রোদে। এই ধরনের রোদে আমরা যদি সপ্তাহে অন্তত 5 দিন 20 মিনিট করে থাকতে পারি, আমাদের ডেইলি ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি কিন্তু পূরণ হয়ে যায়। এছাড়াও আর জীবনযাত্রার মানে কি কি পরিবর্তন আমরা আনতে পারি? প্রথমত হচ্ছে আমরা সবসময় বলে থাকি মানুষের খুব স্বাভাবিক একটা জীবনযাপন হবে এরকম, রাতে তাড়াতাড়ি ঘুমাবে। আমরা যেমন ছোট থেকে পড়ে আসছি আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি। হ্যাঁ, আচ্ছা, সকালে ঘুম থেকে উঠতে হবে, ঘুমটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখেন, আমরা অ্যাজ এ মুসলিম যদি বলি, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এশার নামাজের পরে ঘুমাইতে হবে। আচ্ছা, পবিত্র কোরআনে বলা আছে রাতকে সৃষ্টি করা আছে ঘুমানোর জন্য। তার মানে সবাই কিন্তু একই কথা বলে, রাতে ঘুমাইতে হবে। বিজ্ঞান কি বলে বা মেডিকেল সায়েন্স কি বলে? মেডিকেল সায়েন্স বলে রাত 11টার মধ্যে অন্তত ঘুমাইতে হবে। আমরা যদি রাত 11টার মধ্যে ঘুমাই, আমাদের শরীরে কিছু হরমোনাল ব্যালেন্স হয়, না ঘুমালে ইমব্যালেন্স হয়। আপনি দেখবেন যেসব মানুষগুলোর হরমোনাল ডিজিজ আছে, স্পেশালি হয়তো ইনসুলিনের ইমব্যালেন্স, মানে ডায়াবেটিস আছে, কারো হয়তো থাইরয়েড ইমব্যালেন্স আছে, এই রোগীগুলো যদি রাত জাগে, ওষুধ দিয়েও ইনাদের এই সমস্যাগুলো কিন্তু কন্ট্রোলে আনা যায় না। এই জন্য সবসময় বলা হয় রাত 11টার মধ্যে ঘুমাতে হবে, আর ওইদিকে উঠতে হবে সকালে। সকালে বলতে কথা আমি সবসময় একটু মজা করেই বলি যে সূর্য মামা জাগার আগে উঠবো আমি জেগে, এইটা আমাদের মাথায় রাখতে হবে। অবশ্যই। কিন্তু আমরা দেখা যায়, আমরা বলি রাতের আধারে 6 থেকে 8 ঘন্টা ঘুমাইতে। আমাদের বেশিরভাগ মানুষই 6 থেকে 8 ঘন্টা ঘুমায়। স্পেশালি আমি যদি ইয়াং জেনারেশনের কথাই বলি, তারা 6 থেকে 8-9 ঘন্টা ঘুমায়, কিন্তু টাইমটা ঠিক থাকে না। তারা দেখা যায় 2টা 3টা 4টার দিকে ঘুমায়, ওইদিকে 10টা 11টার দিকে ওঠে। এতে কিন্তু আমাদের শরীর কাটা বায়োলজিক্যাল সাইকেল আছে, এটা কিন্তু নষ্ট হয়। এটা নষ্ট হওয়ার পরে দেখা যায় বিভিন্ন রকম রোগ বা এগুলো আমাদের শরীরে বাসা বাঁধে, অল্প বয়সে এগুলো আমাদের চলে আসে। এখন দেখবেন এই যে আমাদের যে নন কমিউনিকেবল ডিজিজ, এগুলো কিন্তু অল্প বয়সী মানুষদের মাঝেও দেখা যাচ্ছে। এটার একটা কারণ হচ্ছে খারাপ লাইফস্টাইল, আর একটা হচ্ছে টাইমলি খাবার খাওয়া।
শুধু টাইমলি খাওয়া না, টাইমলি খাবার খাওয়া, টাইমলি ঘুমানো, আর ডেইলি একবেলা একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আমরা যখন একটু হাঁটাহাঁটি বা এক্সারসাইজ করি তখন আমাদের শরীরে ব্লাড সার্কুলেশন বেড়ে যায়, প্রত্যেকটা হাড়ের জয়েন্টে জয়েন্টে ব্লাড সার্কুলেশন বেড়ে যায়। বেড়ে গেলে তখন দেখা যায় যে তরুণাস্থি বা কার্টিলেজ ক্ষয়ের যে রেট, এটা কিন্তু অনেক কম থাকে। আমরা তো শুধু মনে করি যে ওজন বাড়লে হাঁটবো আর ডায়াবেটিস হলে হাঁটবো, ব্যাপারটা কিন্তু কখনোই এরকম না। ব্যাপারটা হচ্ছে সুস্থ থাকার জন্য প্রত্যেক বেলা একটু হাঁটা বা ব্যায়ামের অভ্যাস করতে হবে, টাইমলি খাবার খেতে হবে। আমি সবসময় বলি, আপনি পৃথিবীতে সময় মতো যে কাজগুলো করবেন না, সেখান থেকে কখনো ভালো কিছু আশা করা যাবে না। আমি আবারও যদি বলি, মনে করেন ভোর 5টার সময় আমাদের ফজরের নামাজ, কোনো ব্যক্তি যদি 7টার সময় আরো যত্ন সহকারে গভীর মনোযোগ সহকারে ফজরের নামাজ পড়ে, তাও কিন্তু নামাজটা হবে না, কারণ সে সঠিক সময় এটা করেনি। মনে করেন আপনার অফিস টাইম 10টার সময়, আপনি প্রত্যেকদিন 11টায় অফিসে যাচ্ছেন, অফিস কখনো এটা ভালোভাবে একসেপ্ট করবে না। আপনি তো বললেন রাস্তায় জ্যাম ছিল, অফিস বলে সেটা তোমার সমস্যা, তোমাকে এটা ম্যানেজ করে টাইমলি আসতে হবে। আপনি টাইমলি যে কাজগুলো করবেন না, সেখান থেকে কখনো ভালো কিছু আশা করা যাবে না। তাই টাইমলি ঘুম, টাইমলি খাওয়া আর ডেইলি একবেলা একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এই 3টা জিনিসের যদি সঠিক কম্বিনেশন করা যায়, তাহলে এই ধরনের রোগগুলোকে তো প্রতিরোধ করা যায়, প্লাস এগুলো যেন না হয় সেই ব্যাপারে শরীর কিন্তু যথেষ্ট শক্তি পায়, বা এগুলোকে প্রতিরোধ করার জন্য বিভিন্ন যথেষ্ট রসদ শরীর যোগান দিতে পারে। ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের দর্শকদেরকে দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। কথায় কথায় আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি। পরবর্তীতেও এরকম গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব, এই প্রত্যাশায় আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চোখ রাখুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের পর্দায়।